জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ছাত্রসহ সাধারণ মানুষকে হত্যার নির্দেশনা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম জহিরুদ্দিন স্বপন। বিকালে বরিশালের আগুলঝাড়ার ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে 2015 সালের 21 ফেব্রুয়ারি আগুলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাসার সদস্য কবির হোসেন সর্দারকে ক্রস ফায়ারের নামে বিনা বিচারে হত্যা করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব শোলা বশির আহমেদ পান্ডা, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেকে। মানুষের রাজনীতি করতে গিয়ে দেশে আবারও স্বৈরতন্ত্র কায়েম করা যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বেলা 11টায় লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণজামায়াতে এসব কথা বলেন তিনি। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত জনসভায় তিনি আরও বলেন, সব ধরনের দুঃশাসন থেকে জাতি মুক্তি চায়। এখন জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এখন দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জেগে উঠো, যেই সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ বদলায় দেন। 24-এর 5 আগস্ট স্যালুট যুবকরা, তোমাদেরকে তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন। চিরমুক্তির জন্য এবার জেগে উঠো, এবার শপথ নাও, আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বো ইনশাআল্লাহ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাসুদ ও প্রো ভিসি প্রফেসর শরীফুল ইসলামের পদত্যাগ ও নতুন করে কুয়েটে ভিসি ও প্রো ভিসি নিয়োগের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে পৃথক স্মারকলিপি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। স্মারকলিপিতে বলা হয়, গত 18 ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা ছিল খুবই পরিকল্পিত। এই হামলায় 1.5 শতাধিক শিক্ষার্থীকে গুরুতর জখম করা হয়। 4 ঘন্টা ধরে এই হামলা হলেও ভিসি প্রো ভিসি শিক্ষার্থীদের কোনো ধরনের নিরাপত্তা দিতে পারেনি। এই কারণে তাদের পদত্যাগ সহ 6 দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এদিকে সকালে গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে আরেক দফা বিক্ষোভ করে। এর আগে শুক্রবার ভিসির বাসায় তালা ঝুলিয়ে দেয়। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার রহস্য উদ্ঘাটনে আমেরিকান একটি ডিএনএ সংস্থাকে দায়িত্ব দিয়েছে সরকার। গণমাধ্যমে দেয়া একটি সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন সাগর রুনি হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শনিবার দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের এক অনুষ্ঠানে এই কথা জানান তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির বলেন, হত্যার 13 বছর পার হওয়ায় সরকার আরেকটি দক্ষ দলকে দায়িত্ব দিয়েছে। সাগর রুনি হত্যা নিয়ে পিবিআই সিআইডির সমন্বয়ে 5 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠিত হয়েছে। হাইকোর্টের নির্দেশে আগামী 4 এপ্রিল আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে। হয়ে গেছে, এই জন্য কিছু কিছু এভিডেন্স ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, সবগুলো এভিডেন্স লাইভ নাই। এটি চ্যালেঞ্জিং। এই জন্য সরকার আরেকটি এক্সপার্ট টিমকে দায়িত্ব দিয়েছে। আমেরিকান একটি ডিএনএ কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করেছে, তারা মিলে এই কাণ্ড পরিচালনা করছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ এলাকায় পূর্ব ঘোষণা দিয়ে সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের। এতে আহত হয়েছে 50 জনের বেশি। শনিবার সকাল 10টার দিকে ঠাকুরভোগ গ্রামের 6 হালের মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি নূর মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সুফি মিয়া লোকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এলাকার লোকজন জানান, বিগত উপজেলা নির্বাচনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ছেলের পক্ষে কাজ না করায় দীর্ঘদিন ধরে গ্রামের নূর মিয়া ও সুফি মিয়ার লোকদের মধ্যে বিরোধ তৈরি হয়। শুক্রবার তাদের মধ্যে আরেক দফা কথা কাটাকাটি হয়। এরই জেরে আজ শনিবার সকালে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সুনামগঞ্জের মধ্যনগরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে যুবলীগ নেতাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া অফিস ভাঙচুরের ঘটনায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, শুক্রবার সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ড দক্ষিণ ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় যুবদলের দুই পক্ষের লোকজন পাল্টাপাল্টি অবস্থান নিয়ে অফিস ভাঙচুর করে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন 144 ধারা জারি করে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি। ঝিনাইদহে দুই সহযোগী সহ নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সাবেক কমান্ডার হানিফ খুন হওয়ার কারণ দক্ষিণাঞ্চলে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং জাসদ গণবাহিনীর আধিপত্য বিস্তারের জের। এরই মধ্যে খুদে বার্তা দিয়ে এই হত্যার দায় স্বীকার করেছে জাসদ গণবাহিনীর নেতা কালু। আর এলাকার লোকজন বলছেন, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবারও উত্তপ্ত হলো দক্ষিণাঞ্চলের গোপন রাজনীতির মাঠ। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় ফাঁসির আদেশ হয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কথিত সামরিক কমান্ডার হানিফের। উচ্চ আদালতেও ফাঁসির রায় বহাল থাকলেও সাবেক সরকারের বিশেষ ক্ষমতা নিয়ে এলাকায় ফিরে আসেন হানিফ। এলাকাবাসী বলছেন, গত 10 বছর অনেকটা স্বাভাবিক জীবনযাপন করতেন হানিফ। জড়িত হন কৃষিকাজের সঙ্গে। আদনগর গ্রামে তার জন্ম, সে এক সময় আন্ডারগ্রাউন্ড করতে হয়তো পথে যায়, দেখি ও মাঠে কাজ করে বা এভাবে সাধারণ লোকের সাথে মিশে থাকে। শনিবার রাতে রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকা থেকে এই হানিফ সহ 3 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক সুরত হলের সময় 3 জনের মাথায় গুলির ক্ষত দেখতে পায় পুলিশ। এরপর খুদে বার্তায় এই হত্যার দায় স্বীকার করেন জাসদ গণবাহিনীর প্রধান কালু। এই বার্তায় তিনি জানান, অসংখ্য হত্যা, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত থাকায় হানিফকে তারা হত্যা করেছে। যদিও হানিফের ছেলের দাবি, এই ট্রিপল মার্ডারের নেপথ্যে রয়েছে আলমডাঙ্গার কায়েতপাড়ার বিশাল পাওয়ারের দখল। এটি নিয়ন্ত্রণ করতেন হানিফ। কালুমিয়াই এটাই হত্যা করছে, সেই দিকে নিয়ে যে মারছে। তার সাথে আছে এই যে কি আমিরুল আনারুল, তার সাথে আছে হোসেন। এলো কালুর সাথে যোগাযোগ। খুদে বার্তায় আরও জানানো হয়, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনার মধ্যে হানিফের সহযোগীদের শুধরে যেতে হবে, নইলে তাদেরও একই পরিণতি হবে। এ নিয়ে এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর আধিপত্য মুক্ত ছিল এলাকা, এখন তারা আবার মাথাচাড়া দিচ্ছে। অবৈধ অস্ত্রের বেশি উৎপাত বেড়ে গেছে। নতুন করে সন্ত্রাসী শুরু হয়েছে, আমরা অনেকেই ভয়ে আছি। সবাই নিরাপত্তা নেই, আমার ব্যবসাকে তখন কোনো নিরাপত্তা নেই। আইন শৃঙ্খলা যে অবস্থায় আছে, আগের মধ্যে পুলিশের কার্যক্রম আর পায় না। তবে পুলিশের দাবি, এখনই আতঙ্কিত হবার কিছু নেই, দ্রুতই চরমপন্থীদের আইনের আওতায় আনা হবে। আমাদের সাথে সাথে সিআইডি, পিবিআই এই মামলাটির ছায়া তদন্ত করছেন। ইভেন র্যাব এবং সেনাবাহিনীর সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদের সহায়তায় আমরা এই ঘটনার যে মূল মোটিভ, কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেটা আমরা জানার চেষ্টা করছি। এলাকার লোকজন আরও জানান, আধিপত্য নিয়ে ঝিনাইদহ ও কুষ্টিয়ার নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এবং জাসদ গণবাহিনীর বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধে গত 30 বছরে শতাধিক হত্যাকাণ্ড হয়েছে। আব্দুল আল মামুন, ৭১। ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নিপীড়নের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, এরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এই ঘটনায় লুট হওয়া নগদ টাকা ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়্যালস বাসে ডাকাতি ও যৌন নিপীড়নের ঘটনায় শুক্রবার রাতে সাভার থেকে মানিকগঞ্জের বাসিন্দা মুহিত, শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফকে গ্রেপ্তার করে টাঙ্গাইল জেলা পুলিশ। কর্মকর্তারা বলছেন, তারা 3 জনই ডাকাত দলের সদস্য। শনিবার বেলা 11:30টায়
টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মিজানুর রহমান। পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় শুক্রবার মামলা হওয়ার পরেই পুলিশের একটি দল কাজ শুরু করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। এ সময় ডাকাতি হওয়া জিনিসপত্রের মধ্যে 3টি মোবাইল ফোন, একটি ছুরি ও 29,370 টাকা উদ্ধার করা হয়। খুব সিরিয়াসলি বিষয়টি আন্ডারটেক করেছি এবং আমরা চেষ্টা করেছি, যেহেতু এটি একটি চাঞ্চল্যকর ঘটনা, টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রায় 20-এর অধিক জেলার বিভিন্ন গণপদের যাত্রীরা আমাদের মহাসড়কটি ব্যবহার করে। তো সুতরাং আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের একটি বড় চ্যালেঞ্জ থাকে এই মহাসড়ককে নিরাপদ রাখা এবং মহাসড়কের যাত্রীগুলো যাতে নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে। এজন্য কিন্তু সবসময় টাঙ্গাইল জেলা পুলিশ কাজ করে যাচ্ছি। আমরা ডাকাতির সময় ধর্ষণের অভিযোগ আসলেও পুলিশের দাবি, যৌন নিপীড়নের ঘটনা ঘটলেও ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে আরো কয়েকজনের নাম আমরা ইতোমধ্যে পেয়েছি এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। এদিকে এ ঘটনায় থানায় ভুক্তভোগীদের সেবা না দেওয়ার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে শুক্রবার বিকালে নাটোরে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ইউনিক রোড রয়্যালসের আমরি ট্রাভেলসের বাসে ডাকাতি ও যৌন নিপীড়নের ঘটনা ঘটে। এ ঘটনার 3 দিন পর শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় বাসযাত্রী ওমর আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। হাসিবা আলী বর্ণা, ৭১। লক্ষ্মীপুরে মেঘনায় দেখা নেই ইলিশের। জেলেরা বলছেন, নদীতে বাঁধ দিয়ে গাড়া ও বেহুন্দি জাল দিয়ে মাছ ধরায় ইলিশ শূন্য মেঘনা। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, কারেন্ট জাল বা ফাঁদের কারণে নদীগুলো মাছের জন্য একটা বড় হুমকি। এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। মেঘনার পানি কমতে শুরু করেছে। নিষেধ থাকলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় নদীতে ক্ষতিকর বেহুন্দি, কারেন্ট জাল, চরগড়া ও গুটি জাল সহ নানা ধরনের অবৈধ জাল ফেলে নির্বিচারে মাছ ধরা হয় মেঘনায়, যে কারণে এখন জেলেদের জালে দেখা নেই ইলিশের। জেলেরা জানান, সারাদিন নদীতে জাল ফেলে ধরা পড়ছে না ইলিশ, ফলে ট্রলারে ইঞ্জিনের জ্বালানি তেলের দাম সহ অন্যান্য খরচও ঠিকমতো উঠছে না। এদিকে প্রতিদিনই তাদের এনজিও ও মহাজনের ঋণের বোঝা বাড়ছে। 10 টাকা দাম আইছি, মাছ 4000 টাকার বেশি, কোষ কিনছি 5000 টাকা, তেল লইছি 3000 টাকা, এমনি সব 8000 টাকা খরচা। এই মিলে চলবে, আমাকে চলে আর কি আর গরিব বাইতে বাধ্য কিস্তি একটা চালাই এই মাসে 10,000 টাকা। নদীতে মাছটা যে সাগর আসার যে মুখটা, ওই মুখটা মনে করেন চর হয়ে গেছে। নদীতে মাছ না থাকায় পরিবার নিয়ে জেলেরা রয়েছেন চরম বিপাকে। কিভাবে তারা ঋণের টাকা পরিশোধ করবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন। আমাদের নদীতে কোনো টোটাল মাছ নাই, মাছ যা আসে কুড়া জাইলারা ভাই জাইলারা আমরা সব কাছে লইয়া যা বাদা কুড়া আর ফাইজাল এটি তো মনে করেন বাইতে যারা পয়সা আলা তারা আরো পয়সা আলা হয়। এখন টোটালি নদীতে এখন মাছে নেই। যেমন 2 মাইয়া একটা অভিযান দিয়েছে, আমাদের ওই 2 মাইয়া অভিযানের ভিতরে আমরা যেভাবে আমরা পালন করছি, ওদিকে কোনো নৌকা কোনো বোট পালন করে না। জেলা মৎস্য কর্মকর্তা জানান, মেঘনা নদীর লক্ষ্মীপুরের রামগতি ও সদর উপজেলার চর মেঘলা এলাকায় প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় নিষিদ্ধ বেহুন্দি ও মশারি জাল দিয়ে ছোট প্রজাতির মাছ ধরছে কিছু চক্র। কম্বিং অপারেশন চলছে, যেটা সর্বশেষ ধাপ 21 তারিখ থেকে 28 ফেব্রুয়ারির মধ্যে। তো এই অপারেশনের মধ্যে আমরা যেগুলো অবৈধ জাল আছে, বেহুন্দি জাল, চরগেরা জাল, খুঁটি জাল, করছি জাল, যেগুলো দ্বারা মাছের ডিম সহ নষ্ট হয়, সেগুলো আমরা অপারেশন করতেছি। এটা আমাদের অভিযান চলমান আছে। জেলায় 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলা রায়পুর, লক্ষ্মীপুর, সদর, কমলনগর ও রামগতির মেঘনা উপকূলীয় জেলার সংখ্যা প্রায় 52,000। এর মধ্যে লক্ষ্মীপুরের সমুদ্র নির্ভরশীল নিবন্ধিত জেলা রয়েছেন 20,015 জন। শরীফ আজাদ প্রীতম, ৭১। ট্রেনের ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় রেলপথে কন্টেইনার পরিবহন ব্যাহত হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন 107টি কন্টেইনার পরিবহনের জন্য অন্তত 4টি ট্রেনের প্রয়োজন, কিন্তু 2টি ট্রেনও তারা পাচ্ছে না। এতে বন্দরের ইয়ার্ডে কন্টেইনার জট তৈরির পাশাপাশি হাজার কোটি টাকার পণ্য নিয়ে উন্মুক্ত স্থানে পড়ে থাকছে শত শত কন্টেইনার। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে 2টি র্যাকে সাজিয়ে রাখা হয়েছে একাধিক কন্টেইনার। আবার রেলওয়ের সিজিপিওয়াই এর ট্রানজিট পয়েন্টে রাখা আছে 100-এরও বেশি কন্টেইনার।
বন্দর কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন 160টি কন্টেইনার পরিবহন হলেও রেলওয়ের ইঞ্জিন সংকটের কারণে তা 60 থেকে 70-এ নেমে এসেছে। বাইরে আমাদের প্রায় এখন 15-16টা কন্টেইনার জাহাজ আছে, যেগুলোতে প্রায় 1000 টিউজ কন্টেইনার আছে আইসিডি বাউন্ড। আমরা এই 1400 প্লাস আরো 1000 জমা হচ্ছে। সুতরাং এগুলো যদি দ্রুত পরিবহন না করা হয় তাহলে আমাদের আইসিডি এখানে ওভারফ্লো করবে এবং আমাদের অপারেশনাল কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হবে। ব্যবসায়ীরা জানান, কমলাপুরগামী ইয়ার্ডে কন্টেইনার রাখা আছে 1400টি। আরও 1000-এর বেশি কন্টেইনার নিয়ে বহির্নোঙরে অপেক্ষায় আছে অন্তত 5টি জাহাজ। পণ্যভর্তি কন্টেইনার দ্রুত খালাস না করা হলে খরচ বৃদ্ধির পাশাপাশি রমজানে পণ্যের দামে প্রভাব পড়বে। বর্তমানে ইঞ্জিন সমস্যাটা এতটা প্রকট হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে কন্টেইনারগুলো 15 থেকে 16 দিন পর্যন্ত আমাদের চিটাং পোর্টে পড়ে থাকছে। এতে করে দেখা যাচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে স্টোরেজ কস্ট অ্যাড হচ্ছে, কন্টেইনারগুলো আইডলিং অবস্থায় পড়ে থাকতেছে। পোর্টের স্পেস, বিশাল একটা স্পেস ওরা অকুপাই করে রেখেছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই কস্টের বার্ডেনটা কিন্তু আলটিমেটলি কনসাইনির উপর যাচ্ছে এবং সেটা পাস অন হবে আমাদের ভোক্তাদের উপরে। এদিকে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে জায়গা না হবার কারণে খোলা জায়গায় পড়ে থাকা পণ্য বোঝাই কন্টেইনারের নিরাপত্তা দিতে তৈরি হয়েছে জনবল সংকট। 100টা কন্টেইনার আছে, সব সময় দাঁড়ানো থাকে, এগুলো ইঞ্জিন সমস্যার কারণে এগুলো যাইতে পারতেছে না। এর পরবর্তীতে 100টা স্ক্র্যাপ গাড়ি আছে। আমরা আপনার নিরাপত্তা বাহিনী খুব স্বল্প সংখ্যক নিরাপত্তা বাহিনী আছে। আমাদের নিরাপত্তা তো ব্যাঘাত সৃষ্টি হইতেছে গাড়িগুলো এখানে থাকলে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে, যে কারণে কন্টেইনারবাহী ট্রেনের জন্য ইঞ্জিনের বরাদ্দ কমিয়ে তেলবাহী ওয়াগনে যুক্ত করা হয়েছে। জ্বালানি তেলের জন্য বারবার তারা প্রেসার দিচ্ছে, সেখানে আমাদের রংপুরে পাঠাইতে হচ্ছে তেল, সিলেটে পাঠাইতে হচ্ছে, তো ওখানে চলে যাচ্ছে 3টা ইঞ্জিন। এখন আমি পাচ্ছি 6টা, কন্টেইনারে দিচ্ছি 3টা, ওখানে দিচ্ছি 2টা, হয়তো মাঝে মাঝে একটা ফুটগ্রেন চালাচ্ছি, এই নিয়ে চলছে। কিন্তু এইভাবেই বন্দরের আপনার এটা বেড়ে গেছে। বছরে 1 লাখের বেশি আমদানি রপ্তানি পণ্য বোঝাই কন্টেইনার ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও ঢাকা কমলাপুর আইসিডিতে আনা নেয়া করা হয়। শরীফ আজাদ প্রীতম, 71। আলুর বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ চাষিরা। অতিরিক্ত দামে সার, বীজ ও কীটনাশক কিনে আলু চাষ করে এখন খরচ তুলতে না পেরে লোকসানের মুখে পড়েছেন বগুড়ার আলু চাষিরা। আগামী আলু পাইকারি পর্যায়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা। চাষিরা বলছেন, আলু বিক্রি করে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ উঠবে কিনা সন্দেহ। এস এম আবু সাইদের তথ্য ছবিতে প্রতিবেদন। এবার আলুর উৎপাদন নিয়ে জানতে চাইলে ন্যায্য মূল্য না পাওয়ার কথা বলে কান্নায় ভেঙে পড়েন বগুড়া সদরের আলু চাষী তোফাজ্জল হোসেন। তিনি এবার 10 বিঘা জমিতে আলু চাষ করে পড়েছেন লোকসানের মুখে। সরকারের উপর দক্ষ আমাকে দেখে না, ওই আর আপনারা আমাকে একদম দেখে না। আমরা কত কষ্ট করে এই সংসারের বাতি করি, গত বছরে চাষিরা আলুর বাজার মূল্য ভালো পাওয়ায় এবার লাভের আশায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি 5000 হেক্টর জমিতে আলু চাষ করেন বহু কৃষক। তারা জানান, বাজারে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় সমস্যায় পড়তে হয়েছে। বাজারে যে পরিমাণ আলুর দাম আর আমাদের যে পরিমাণ খরচ হচ্ছে তাতে আমাদের লস। 1 কেজি সার গতবার কিনছি 10 টাকা 11 টাকা, এবার 1 কেজি টিএসপি কিনতে হচ্ছে মনে করেন আপনার 30 টাকা। বিঘা প্রতি 40,000 টাকা খরচা, এখন তো বিক্রির তো মনে করেন দাম নেই। এবার আলু সংরক্ষণে প্রতি কেজিতে কৃষককে গুনতে হবে অতিরিক্ত 1 টাকা। গত বছর স্টোরে 1 কেজি আলু সংরক্ষণের জন্য দিতে হয়েছে 7 টাকা, এবার নির্ধারণ করা হয়েছে 8 টাকা। এখন যে ফলন দেখা যাচ্ছে, এই ফলন যদি সত্যিকার অর্থে উঠে আসে মাটির নিচ থেকে, তাহলে বাইরে আলু থাকবে। কৃষি কর্মকর্তারা জানান, আলু সহ কাঁচা শাকসবজির উৎপাদন বৃদ্ধি পেলে চাহিদা কমে যায়, এ কারণে দামও কমে আসে। কৃষি বিভাগ থেকে সংরক্ষণাগার তৈরির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তারা। আগাম যে আলুটা এসেছে সেই আলুটা কিন্তু আমাদের ভালো দামে কৃষকগণ বিক্রি করেছে। এরপরে আস্তে 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 আলুর দাম নিচের দিকে আসবে। এরপরে যখন দেখা যাবে সবগুলো আলু স্টোরে ঢুকে পড়বে, তখন কিন্তু আবার আলুর দামটা রিলিজ করবে। আলু চাষীদের দাবি, চাহিদা বাড়লে আলু আমদানি করা হয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পেলে দেশের বাইরে রপ্তানির কোনো ব্যবস্থা থাকে না। নূর তাজবিন নীর, 71। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।